সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চান্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুক্ত কথা অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব, বিএনপি নেতা জাকির হোসেন। দীর্ঘদিন শিক্ষকদের নেতা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন, একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ে রাজনীতি করছেন। মেহেরপুরের মানুষ, এর আগেও জাকির হোসেন সাহেবের সাথে অনেক কথা বলেছি এই হট সিটে। আজকে ওনাকে পেয়েছি আগামীকাল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। একই সাথে গতকালকে মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল অধিবেশন ছিল। কথা বলবো শিক্ষকদের নিয়ে কিছুটা, বিএনপির সাংগঠনিক অবস্থা, এবং উনি আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার অভিপ্রায় তিনার আছে যদি কেন্দ্রীয় কমিটি তিনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে এবং মেহেরপুর প্রতিদিনের স্টুডিওর কলাকৌশলী তথা অগণিত দর্শক শ্রোতা সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনাটা যদি এভাবে শুরু করি, আগামীকালকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, মনে হয় 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ অর্ধ শতকের একটা রাজনৈতিক দল যদি প্রারম্ভিকভাবে মনে করেন যে বিএনপির অর্জন, এটুকু দিয়ে শুরু করি। ধন্যবাদ আরো একবার আপনাকে। আমার বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বটে, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশটাকে ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অক্লান্ত পরিশ্রমী শুধু নয়, হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সকল কিছু সহ্য করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ধরে রেখেছেন। তার সুস্থতা কামনা করছি এবং আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শুধু মহান স্বাধীনতার ঘোষকের পুত্র নন, তিনি শুধু প্রেসিডেন্টের পুত্র নন, তিনি শুধু প্রধানমন্ত্রী তার মা ছিলেন তাই নয়, তিনি আজ স্বীয় গুণাবলীর মধ্য দিয়ে, নেতৃত্বের গুণাবলীর মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ যে অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আজকে আলোর পথ দেখিয়েছেন। নতুন আলো বাংলাদেশ, নতুন পথে বাংলাদেশ এবং নতুন দিগন্তের সূচনায় বাংলাদেশ। সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের খুব স্বল্প সময়ে দেশে ফেরার প্রতিশ্রুতি এবং তার আগমন বার্তা দিয়েই আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এত জনপ্রিয় কেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার প্রয়োজন হলো কেন? আপনারা জানেন যে 1978 সালের 1 সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। তার পূর্বের যদি একটু আমরা যাই, তাহলে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা
জনমনে ছিল সেই আকাঙ্ক্ষাটা তৎকালীন নেতৃত্ব পূরণ করতে পারেনি, এবং সেই নেতৃত্ব পূরণ করতে পারেনি বিধায় 1974 সালে আমরা দুর্ভিক্ষ দেখেছি। সে সময় আমরা খুব ছোট ছিলাম। সেই দুর্ভিক্ষের সময় মানুষ কিভাবে ওই কুকুরের খাবারের সাথে নিজের খাবার খাওয়ার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেটা দেখেছি। আমি গ্রামের ছেলে হিসাবে, গ্রামের মানুষ হিসাবে দেখেছি অনেক দিন, অনেক রাত না খেয়ে থাকতে হয়েছে অসংখ্য মানুষকে। এই না খেয়ে থাকার মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা, এরকম একটি যখন বাস্তবতা বাংলাদেশে বিরাজমান ছিল, তখন আপনারা জানেন 75 সালের 15ই আগস্ট সেই সরকারের পতন হয়, এবং মানে সেই স্বৈর শাসক হিসাবে বাংলাদেশের রাজনীতি থেকে কিন্তু তখনই শেষ করে দিয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি শেষ করে দিয়েছিল। সেই অবস্থায় জনগণ মুক্তির আকাঙ্ক্ষা যখন ছিল, সেই 75 সালের 15ই আগস্ট সেই কিছু সূর্য সন্তান সেই মুক্তির আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কিন্তু যদিও ইতিহাসে এটি আমরা কামনা করি না, কিন্তু স্বৈর শাসকদের পরিণতি এমনই হয়। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে সেই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পাদপীঠে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এসে দেখলেন একটি দেশকে যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে অবশ্যই গণতন্ত্র থাকতে হবে, মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে। আপনারা জানেন মাত্র 4টি পত্রিকাকে রেখে বাকি সমস্ত মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং মানুষের বাক স্বাধীনতা ছিল না। সেই কারণে তিনি উপলব্ধি করলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই আমাদের একটি রাজনৈতিক মাঠটাকে উন্মুক্ত করে দিতে হবে, সকলে যেন রাজনীতিতে আসতে এই পারে। ইতিহাসটা অবশ্য সকলে জানে। এখন যদি আপনাকে বলি না, যে একটু এটা বলতে হচ্ছে আপনাকে জি, যে এই প্রেক্ষাপটের মধ্যেতেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সেই প্রতিষ্ঠিত দলটি একটি শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন, দেখেন বাংলাদেশ ঘোষণাপত্রে কি ছিল, যে বাংলাদেশের জাতীয়তাবাদীর ভিত্তিতে আপনার ইস্পাত কঠিন গণ ঐক্য, অর্থাৎ ঐক্য ছাড়া একটি দেশকে সমৃদ্ধির পথে নেওয়া যাবে না। এই জন্য ঘোষণাপত্রে প্রথমেই উল্লেখ করা হয়েছিল। আমাদের ছিল ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র এবং রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ও রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি। এই যে আপনি এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে আপনি এতক্ষণ ধরে যে ব্যাখ্যা দিলেন, সেই লক্ষ্য কি আসলে পূরণ হয়েছে? সেই বহুদলীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বারংবার যে আমরা হোঁচট খেতে দেখলাম, তো এখানে কি আসলে বিএনপির সাংগঠনিকভাবে এখানে শুধুমাত্র যদি বলি যে আমরা বিগত 15 বছরের বা 16 বছরের যে ফ্যাসিজমের যে রাজনীতি, এটা বাদে বিএনপিও একাধিকবার ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া 3বার ক্ষমতায় ছিলেন, তাহলে আলটিমেট এই গণতান্ত্রিক ব্যবস্থাটা সুসংহত হলো না, এটা কেন হলো না? এখানে কি বিএনপিরও কোনো দায় আছে? আসলে এটি একটু বিস্তারিত পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠান করেছিলেন। এমনকি যে দলটি সমস্ত রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা করেছিল, সে বাকশাল করে সেই আওয়ামী লীগকেও কিন্তু রাজনীতিতে আসার সুযোগ করে আচ্ছা, দিয়েছিলেন। আনলেন, কিন্তু এই যে 54 বছরে আসছি সে জায়গায়। এমনি করে যখন গণতন্ত্রটাকে বিকাশমান হচ্ছিল, গণতন্ত্র যখন মানুষের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছিল, বাংলাদেশ যখন একটা আধুনিক রাষ্ট্রের দিকে রূপান্তরিত হচ্ছিল, ঠিক সেই মতো অবস্থায় কিছু কুচক্রী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে হত্যা করা হয়। গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ে, কারণ কুচক্রী মহল যারা, তারা সুযোগ সন্ধানী মহল যারা, তারা এই সুযোগটির অপেক্ষায় থাকে।
যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তার মধ্যে দিয়ে কিন্তু গণতন্ত্রটা পথ অনেকটাই গতি হারিয়ে ফেললো। আসেন পরবর্তী পর্যায়ে আমাদের আর একটি স্বৈর শাসক জেকে বসলেন বাংলাদেশের গাড়ি, বিশ্বব্যাহা এরশাদ সেই ক্ষমতা দখল করলেন এবং তিনিও গণতন্ত্রকে গলা টিপে ধরে অনেকটা একদলীয় শাসন ব্যবস্থার মতো করে তিনি সেই তার শাসন কার্য পরিচালনা করলেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে সেই এরশাদের কিন্তু পতন ঘটিয়েছে। তাহলে এই যে ছন্দ পতনটি আপনার এটা তো ধারাবাহিকভাবে চলে গেল। আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে 4 দলের উপর রেখা এবং জনগণের বিশাল জনভিত্তির উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় আসলেন। তিনি করলেন কি, আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আবার তিনি নামলেন। তিনি সংসদীয় গণতন্ত্র প্রচলন করলেন ঐক্যমতের ভিত্তিতে, নিশ্চয়ই ঐক্যমতের ভিত্তিতে সেটি করলেন। তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রচেষ্টা গণতন্ত্রকে অগ্রসরমান, এখন এই যে জাতীয়তাবাদী দলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা আজকে এই 54 বছরের ইয়েতে উপনীত বাংলাদেশ। আগামীকালকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। গতকালকে ছিল আপনাদের মেহেরপুরের জেলা বিএনপির কাউন্সিল, নতুন কমিটি গঠন হলো। আমি যদি এখন বিএনপির রাজনীতিকে মেহেরপুরে ঢুকাই, মেহেরপুরে যদি চলে আসি, এই কাউন্সিলে যে নতুন কমিটি হলো, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, এই বিনির্মাণের ক্ষেত্রে গতকালকের কমিটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য শুনতে চাই, এই মেহেরপুরের বিএনপির সাংগঠনিক অবস্থায় কেমন কমিটি হলো, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর বার্ষিকী আরেকবার শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে। এবং আপনি যে কথাটি বলেছেন, গতকালকে একটি কাউন্সিল হলো এবং সেই কাউন্সিলটি আমি উপভোগ করেছি। আমার মতো লক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা ধারণ করে, সেই লক্ষ জনতা কালকে উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে, অনেকে মঞ্চে উপস্থিত থেকে, অনেকে অনলাইনের মাধ্যমে, অনেকে পেপার পত্রের মাধ্যমে তাদের উৎসব প্রকাশ করেছে। এটার মূল লক্ষ্যটা কি? এই উৎসব এই কাউন্সিলের লক্ষ্যটা কি? আপনি জানেন যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক আবহ সৃষ্টি হয়েছে মাত্র। এই গণতান্ত্রিক আবহটাকে টেকসই করার লক্ষ্যে শুধু এখনই নয়, তার আগেই আপনার 2022 সালে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার প্রথমে 27 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। পরবর্তী পর্যায়ে অন্য সকল দলের পরামর্শক্রমে এটা এখন 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছে। এই 31 দফাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব একটি টেকসই গণতন্ত্র সেখানে আমরা পাবো। এটা যদি বাস্তবায়িত হয়, সেখানে আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই বিচার বিভাগের স্বাধীনতা আমরা পাবো। সেখানে যদি এই 31 দফা কর্মসূচিকে আমরা বাস্তবায়িত করতে পারি, জনস্বাস্থ্য, জনশিক্ষা এবং জনবান্ধব একটি সরকার গঠিত হবে এই 31 দফার মধ্য দিয়ে। তাহলে এই 31 দফা ঘোষণার মধ্য দিয়ে যদি আমরা একটি নতুন ভাবে আমরা বাংলাদেশটিকে গড়তে চাই, তাহলে নতুন একটি অবকাঠামো অবশ্যই আমাদের গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে নতুন নেতৃত্ব দিয়ে আমাদের গতিশীল একটি কমিটি গঠন করা। সেই কাউন্সিলের মধ্য দিয়ে এবং কোথাও প্রত্যক্ষ ভোটে, যদি কখনো কোনো জায়গায় প্রার্থী না থাকে, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনার সরাসরি ভোট ইয়েতে হচ্ছে। তো বাংলাদেশের আমাদের মেহেরপুরের অধিকাংশ ইউনিয়ন, অধিকাংশ ওয়ার্ড, অধিকাংশ এমনকি পৌরসভার, আপনার উপজেলার
মেহেরপুরে যে মোট 5টি ইউনিট আছে, গাংনী উপজেলা এবং গাংনী পৌরসভা, মেহেরপুর পৌরসভা এবং মেহেরপুর উপজেলা, সদর উপজেলা, মুজিবনগর উপজেলা। এই মুজিবনগর উপজেলাতে বাদ দিয়ে বাকি 4টা ইউনিটে কিন্তু সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটের মাধ্যমে আমাদের কমিটিগুলি নতুন নেতৃত্ব এসছে। এই নতুন নেতৃত্ব আসার পিছনে মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা, একটি মৈত্রীর বাংলাদেশ গড়ে তোলা, একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, একটি জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলা। তাহলে এই যে লক্ষ্যগুলিকে সামনে রেখে আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল, সেই নতুন নেতৃত্ব আমরা মেহেরপুরে কাউন্সিলের মধ্য দিয়ে সেটা আমরা নতুন পেয়েছি। নেতৃত্ব অবশ্যই আমরা আশা এটাকে করছি স্বাগত জানাই। আপনি নতুন নেতৃত্বের কথা বলছেন, নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। সাধারণত আমরা দেখি যে নেতৃত্বের বদল বড় দলগুলোর প্রশ্নে খুবই কঠিন হয়, একটা লম্বা সময় ধরে নেতৃত্ব একই নেতৃত্ব থেকে থাকে। সেই ক্ষেত্রে নতুন নেতৃত্ব এটা একটা পজিটিভ অ্যাটিটিউড। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় হয়তোবা মনে করছেন যে এই নতুন নেতৃত্ব নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখাবে। মেহেরপুরের যে নেতৃত্বটা হলো, আমরা দেখলাম যে এখানে আপনাদের যে অভ্যন্তরীণ একটা বিবাদ, সাংগঠনিক বিবাদ, সকলেই বিএনপি করেন, তো এই বিবাদের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির যারা এখানে আসলেন, কাউন্সিলের নিয়ম অনুযায়ী সাংগঠনিক দায়িত্বে যারা থাকেন তারা আসলেন, তারা এসে একটা কাউন্সিল করলেন। এর আগে নির্বাচন পরিচালনা পরিষদ তৈরি হয়েছে, তিনারা ঘোষণা করেছেন তফসিল ঘোষণা করার মতো এখানে প্রার্থী তার নমিনেশন ফর্ম তোলার জন্য সব প্রক্রিয়া ঠিক আছে। অবশ্যই আপনি রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রের চর্চা করতে হলে আপনার পার্টির অভ্যন্তরে অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে হবে। আমরা শুরু থেকেই দেখলাম যেটা, এই চর্চাটা যেমন আপনি করলেন, ঠিক তার বিপরীতে যে আরেকটা গ্রুপ সে সমস্ত কোনোটাতেই অংশ নিল না। অংশ না নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু আহ্বায়ক কমিটি যারা ছিলেন তিনারা তো ডেফিনেটলি সেই দায়িত্ব পালন করবেন, কিন্তু কোনোভাবেই এটা ঐক্যবদ্ধভাবে এই সাংগঠনিক কর্মকাণ্ডটা করা গেল না। এটাকে আপনি কিভাবে দেখছেন? তাহলে এই এই যে একসাথে ঐক্যবদ্ধভাবে কমিটিটা করা গেল না, এতে দলের অভ্যন্তরে কতটুকু এর প্রভাব পড়তে পারে সামনে নির্বাচন? আপনার প্রশ্নের মধ্যে দুটি জিনিস আমি দেখতে পাচ্ছি, দুটি বিষয়ে আমি আলোকপাতও করছি। একটি বললেন যে দীর্ঘদিনের নেতৃত্ব, এটি অস্বীকার করার উপায় নেই যে আমাদের রাজনীতিতে যে একবার মানে নিজেকে প্রতিষ্ঠিত করে সে জীবনের শেষ দিন পর্যন্ত সেই জায়গাটাকে ধরে রাখতে চাই। ফলে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়, ফলে আপনার তার প্রতি মানুষের একটা অসন্তোষ, ঘৃণা বলবো না, অসন্তোষ এটাও তৈরি হয়। তো সেই কারণে আপনি জানেন, আমি আবার বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে 31 দফার মধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রীর পদে 2বারের বেশি কেউ মানে থাকতে পারবে না। তো এই যে বিষয়টি, অর্থাৎ 10 বছরের বেশি, এখন আমার ঐক্যমতের ভিত্তিতে বলা হচ্ছে যে 10 বছর। তাহলে আপনি যদি 10 বছরের একটা চিন্তা চেতনা করেন যে আমি 10 বছর রাজনীতিটা করব, তাহলে আমার মনে হয় আপনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হিসাবে আপনার এই কাজটি সফলভাবে করতে পারবেন। তার অধিক সময় যখনই আপনি ধরে রাখবেন, তখনই আপনার প্রতি এক ধরনের অনীহা, আপনার প্রতি এক ধরনের অবিশ্বাস এবং অনেকটা ঘৃণাও মানুষের মধ্যে জন্ম নেবে। না, সেটা ঠিক আছে। তো আমরা বিগত আমি আসছি সে জায়গায়। তো সেই জায়গায় থেকে আমাদের মেহেরপুরের অবস্থাও তার বিপরীত কিছু নয়। দীর্ঘদিন যিনি ধরে রাখছেন রাজনীতিটা, অবশ্যই এই বিগত 17 বছরে ওনাদের অনেক অবদান আছে। আন্দোলন সংগ্রাম, ওনারা জেল কেটেছে, অনেক অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছে, কখনো শারীরিকভাবেও তারা নির্যাতনের শিকার হয়েছে। সবই আমি স্বীকার করি,
কিন্তু একটি পদ তো স্থায়ী হতে পারে না, দীর্ঘস্থায়ী হতে পারে না। আপনি সভাপতি থাকবেন অথবা সাধারণ সম্পাদক থাকবেন না, তার মানে আপনার রাজনীতি শেষ হলো এমন নয়। আচ্ছা, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি। অনেক উপজেলা আছে, অনেক অনেক জেলা আছে যেখানে প্রায় 11টি, 12টি, 9টি, 10টি সংসদীয় এলাকা আছে, কিন্তু সভাপতি কয়জন? একজন। সাধারণ সম্পাদক কয়জন? একজন। তাহলে বাকি নির্বাচনী এলাকাগুলি কি নির্বাচন করবেন না, নাকি ওই সভাপতি সেক্রেটারি তিনি সবগুলিতে নির্বাচন করবেন? আমি এই কথাটি বলতে চাই আপনাকে যে আমাদের পুরনো নেতৃত্ব যারা ছিলেন তাদের উচিত ছিল এই যে নতুন আহ্বায়ক কমিটিকে আলিঙ্গন করা, নতুন আহ্বায়ক কমিটিকে এগিয়ে যাওয়ার পথ প্রসারিত করে দেওয়া। এবং তার এটা যদি করতেন, আমি মনে করি এটি রাজনৈতিক বিরাট একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যারা পুরনো নেতৃত্বে ছিলেন, ফলে তারা সহযোগিতা করেনি। তো সহযোগিতা করেনি তার মানে এই নয় তারা বিএনপি থেকে চলে গিয়েছেন অথবা বিএনপি কে সমর্থন করেনি। তারা সবাই আছে আগামী দিনে হয়তো যারাই নমিনেশন পাবেন, ধানের শীষ যাদের ভাগ্যে জুটবে তাদের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটাই আমি মনে করি। তবে সকলে মিলে যদি আমরা কমিটিগুলি গঠন করতে পারতাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা আরো বেশি শক্তিশালী হতো, আরো বেশি গণমানুষের কাছে পৌঁছাতে পারত এবং আরো বেশি গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তারা আরো ভূমিকা রাখতে পারতো, এটা বলতে পারে। কেন্দ্র সেই ভূমিকাটা কিরকম ভূমিকা রাখলেন যে এটাকে একীভূত করতে পারলেন না, একটা জায়গায় ঐক্যবদ্ধ রাখতে পারলেন না? এটা কি আসলে আপনি কেন্দ্রের সাংগঠনিক ব্যর্থতা বলে মনে করবেন কিনা? না, এটা কেন্দ্রের সাংগঠনিক ব্যর্থতা, এটা আমি সেটা মনে করি না। আমি মনে করি এটা আপনার আমাদের স্থানীয় নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের রাজনৈতিক অদূরদর্শিতা, তাহলে এটা যদি আমার দৃষ্টি। তাহলে যদি বলি আপনাকে, আমরা যখন দেখছি দুইটা গ্রুপের আলাদা আলাদা প্রোগ্রাম এবং সেখানে আহ, ব্যাপক একটা জনসমাবেশ দুটো গ্রুপের, এখানে আপনাদের সাধারণ যারা সমর্থক বা সাধারণ মানুষ যারা একদমই সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত না, এই যে সাধারণ ভোটার যারা আছেন, তাদের কাছে কি আসলে আপনার দল সম্পর্কে ভিন্ন কোনো মেসেজ যাচ্ছে না? না, সেটা হলো যে মানে এই সাধারণ ভোটার এবং সমর্থক এবং সাধারণ নেতা কর্মী যারা আছে তারা নেতৃত্বের প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করছে। এবং আমি মনে করি যে আগামী দিনে ধানের শীষ প্রতীক যখন পাওয়া যাবে, বণ্টিত হবে এবং ধানের শীষ প্রতীক পেলেই তখন এই প্রতিযোগিতাটা একটা জায়গায় এসে মানে থেকে যাবে এবং তখন সকলেই ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে জয়যুক্ত করার জন্য লড়াইটা করবে, সংগ্রামটা করবে। এবং তার আগ পর্যন্ত হলে ভালো হতো, হলে ভালো হতো। কিন্তু আপনি দেখেন অনেক জায়গায় এই প্রতিযোগিতাকে আহ অনেকটা বিবাদ মুখর বিচ্ছেদ মানে তৈরি হয়েছে, আমাদের মধ্যে সেটা কিন্তু তৈরি হয়নি। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের মধ্যে ওই এই অবস্থাটা, ধরনের বিবাদের হ্যাঁ, মধ্যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। তাহলে কি আসলে তাইলে আমি যেটা আমরা মনে করছি যে এটা যেহেতু বৃহৎ দল এবং এই দলের প্রতি সকলেরই একটা আস্থা আছে, বিশ্বাস আছে, আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্যই হয়তোবা তাদের মানে এই এই বৃহৎ দল হিসাবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যখন আপনার ঘরের মধ্যেকার যে কাউন্সিল, সেই কাউন্সিলটা যখন বাইরে চলে আসে, তখন তো ভিন্ন মেসেজ যায় সমর্থকদের ভিতরে। তখন অনেককে দেখছি যে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারার কারণে SMS দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে দল ছেড়ে দিচ্ছে। এ ধরনের ঘটনাও ঘটছে। আমি এটা বলতে চাই যে কেন কেন্দ্র এটাকে সমন্বয় করতে পারলো না? ডেফিনেটলি কেন্দ্রের এখানে কোনো ব্যর্থতা না। কেন্দ্র কি আসলে এটাকে জিয়ায়ে রাখলো এই হ্যাঁ, প্রতিযোগিতাটা করার জন্য? আমরা বিগত রেজিমে দেখলাম আমিডামি নির্বাচনের মধ্যে দিয়ে গত আওয়ামী লীগ সরকার দলটাকে যেভাবে বিভক্ত করেছে নিজের অভ্যন্তরে, অন্যদেরকে তো ইনক্লুসিভ নির্বাচনের জায়গা দেয়নি, উপরন্ত নিজেদের দলের ভিতরেও যেটা করেছে তার পরিণতি কিন্তু ভালো হয়নি। তাহলে আপনার
আপনাদের এই যে সাংগঠনিকভাবে যে এই একে অপরের যে দোষারোপ, এবং এটা সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছুড়িটা খুব বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজও সেখানে ব্যবহার হচ্ছে, এটা কখনোই বলে না যে অন্য দলের সাথে সম্পর্কের ঘাটতি হলে সেটা মিট আপ করা যায়, কিন্তু দলের অভ্যন্তরীণ যে ঘাটতিটা তৈরি হচ্ছে এই ঘাটতি মেটাবেন কিভাবে? আপনি মনে করেন যে ধানের শীষ পেলেই এটা মিটে যাবে? আপনি আবারও বলেছেন যে কেন্দ্রের কথা, কেন্দ্রের বিষয়টা আমি বলেছি, কিন্তু হুম। কেন্দ্র থেকে সর্বোচ্চ প্রচেষ্টা ছিল যে তারা মানে তারা বলতে আমরা আর কি, আমরা যেন মিলেমিশে একটা সুন্দর কাউন্সিল করি, সুন্দর নেতৃত্ব গড়ে তুলি, সেই প্রচেষ্টা কিন্তু কেন্দ্র থেকে বারবার চালিয়েছেন। এক, 2 নম্বর হলো যে আহ্বায়ক কমিটির দায়িত্বে যারা ছিলেন, জাভেদ মাসুদ মিল্টন উনি আহ্বায়ক ছিলেন, এবং কামরুল হাসান সাহেব উনি সদস্য সচিব ছিলেন। আমিও সেই আহ্বায়ক কমিটির একজন সদস্য ন্যূনতম। আমাদের সকল সময় আমরা সব সময় আহ্বান করেছি, এসেছি, কখনো বাড়িতে গিয়ে কথা বলেছি, কখনো মোবাইলে কথা বলেছি, যে তাদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে বিএনপিটাকে একসাথে পথ চলি এবং একসাথে বিএনপিটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। পথ তো খোলাই আছে। আপনি নমিনেশন চাইবেন, দল যদি মনে করে আপনাকে অবশ্যই নমিনেশন দিবে। দল যদি মনে করে আপনার নেতৃত্বই এখানে প্রয়োজন, তাহলে আপনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিবে। আমাদের একটি জিনিস মানে দলের পক্ষ থেকে নীতি নির্ধারণ থেকে চিন্তা ভাবনা চলছে যে দল পরিচালনা করা এবং সংসদ পরিচালনা করা, এদি দুটি কিন্তু ভিন্নভাবে যেন আমরা আগামীতে গড়ে তুলতে পারি। তাহলে দল যারা পরিচালনা করবে তারাই যদি সংসদেও এমপি হন, তাহলে কিন্তু মানে একটা ক্ল্যাশ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দল সেখানে দুর্বল হয়ে যায়। এই জন্য দলের মানে আধুনিক চিন্তা চেতনায় দেখা যাচ্ছে যে মানে অন্যান্য অনেক উন্নত দেশেই এই জিনিসগুলি আছে। তো সেই ক্ষেত্রে থেকে আপনার নমিনেশনের রাস্তা কিন্তু খোলা ছিল, আপনার সংসদে যাওয়ার রাস্তা খুলে ছিল। দল যদি প্রয়োজনে আপনাকে সেই সুযোগটা দিতে পারত, কিন্তু আপনি যদি সেটা গ্রহণ না করি, সেটা আপনার ব্যর্থতা। এই জন্য কেন্দ্রকে দায়ী মনে করি না। এবার আসেন এই যে প্রতীক পেলেই কি এটা সমাধান হবে? হ্যাঁ, প্রতীক পেলে সমাধান হবে বলে আমার বিশ্বাস। কারণ আমি গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় যখন যাই, তখন কথা একটাই, যে স্যার, আমি যেহেতু একজন শিক্ষক, ম্যাক্সিমাম মানুষে আমাকে স্যার হিসেবেই ডাকেন। স্যার, নমিনেশন নিয়ে আসেন, যার নমিনেশন আমরা তার। তো এরকম মানে প্রত্যয় সকলের জায়গায় মানে প্রত্যয় ব্যক্ত করে। ইভেন আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যিনি সদস্য বটে, এবং যিনি বললেন যে উনি আসলে আরো মানে আমাদের জন্য আরো সুবিধা হতো, সে মাসুদ অরুণ সাহেব, উনি নিজেও বিভিন্ন জায়গায় বলেছেন যে দল যাকে প্রতীক দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং সেটাই যদি হয়, তাহলে এটা মিটবে না কেন? মিটে যাবে, মিটে যাবে। কিন্তু যদি কেউ এই স্বতন্ত্র প্রার্থী হয়ে যদি দাঁড়িয়ে যায় প্রতীক না পাওয়ার কারণে, তখন বাস্তবতাটা কি দাঁড়াবে মেহেরপুরের কনটেক্সটে? এই মেহেরপুর গাংনী এখানে কি হতে পারে? ধরে নিচ্ছি আমরা যে এই যে বিবাদমান গ্রুপিং রাজনীতি, সেখানে যদি এই ধরনের, এদেশে তো চর্চাও আছে, এটা এদেশে চর্চাও আছে, কেউ যদি স্বতন্ত্রভাবে যদি আসলে দাঁড়িয়ে পড়ে, তখন বিএনপির অবস্থাটা কি কি হতে পারে আপনার মূল্যায়ন? আপনি এই বিষয়টি কিন্তু সঠিকভাবে তুলে ধরেছেন যে চর্চা আছে। জি। আচ্ছা, এই চর্চা এবং এখন 2025 সাল এবং একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, এগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পিছনে অন্যতম একটি কারণ ছিল আমিডামি নির্বাচন করা। সেই আমিডামি নির্বাচন করার ফলে তাদের মধ্যে যে গ্রুপিংটা তৈরি হয়েছে, সেই গ্রুপিংটার ফলে তাদের যে শক্তি ক্ষয় হয়েছে, সেই যার জন্য ফ্যাসিবাদের পতনটা খুব সহজেই পড়ে গেছে, সহজেই পতন ঘটেছে। এটা কিন্তু আমাদের ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে। এক, 2 নম্বর হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে অনেক শক্তিশালী দল।
দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে আত্মপ্রত্যয় সৃষ্টি হয়েছে, তাদের যে মানসিক দৃঢ়তা তৈরি হয়েছে, সুতরাং এই অবস্থায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই অতীতের মতো সেই জায়গায় থাকবে না যে কেউ স্বতন্ত্র নির্বাচন করবে, স্বতন্ত্র নির্বাচনের পর দলে তাকে গ্রহণ করা হবে, এই অবস্থাটা থাকবে না। আমরা বিশ্বাস করতে চাই, অর্থাৎ আমি বলতে চাই যে দল থেকে, দলের যদিও আমি নীতি নির্ধারক পর্যায়ে তো কেউ নয়, এবং এই কারণে মেহেরপুরের বাস্তবতা থেকে আমি বলতে চাই যে দল তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে। এটা দলের ব্যাপার, হ্যাঁ, এটা দলের ব্যাপার, দল তো কঠোর সিদ্ধান্ত নিতে যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করেনি তাহলে তো দলের পক্ষ থেকে তাকে তো আটকে রাখতে পারবে না, কিন্তু দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন, এটুকু আমরা প্রত্যাশা আচ্ছা, যদি আমি এভাবে আরেকটু বলি, এই বিষয়টাকে একটু থাকতেই চাই এই সাবজেক্টে, সেটা হলো আমরা সব সময় দেখে আসছি যে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদেরই সমালোচনা করা হয় এখানে। এই রেজিমে, গত গত রেজিমে আমরা দেখলাম যে আসলে আমলাদেরও সমালোচনার তীর কিন্তু তাদেরকে অনেক বিদ্ধ করেছে। শুধু তাই না, পুলিশ প্রশাসন বা আধা সামরিক, সামরিক বাহিনী, সেখানেও সাধারণ মানুষের কাছে অনেক ধরনের আলোচনা, সমালোচনা তাদেরকে শুনতে হয়েছে। সেক্ষেত্রে নতুন দল হিসাবে যারা আত্মপ্রকাশ করলো, তাদের প্রতি, আমি এনসিপির কথা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি, তাদের প্রতি এত জনসমর্থন মানুষের, যা চিন্তাও করা যায় না। বাবা মা তাদেরকে সেই আন্দোলনের সময় পানি পর্যন্ত খাওয়াতে মাঠে গিয়েছে। এহেন বাস্তবতায় আমরা এই 1 বছরের মধ্যেই আমরা দেখলাম তাদেরকে নিয়েও বিতর্ক তৈরি হয়ে গেল। এবং শুধু তাই না, ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়েও আলোচনা সমালোচনা যথেষ্ট। আমি সেই অর্থে যদি বলি, আপনি যে কারণে বলছেন যে একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনি পদক্ষেপ নিতেই পারেন, কিন্তু ব্যাপারটা কি এমন হবে না যে আসলে রাজনৈতিক নেতাও এখানে একটা ফ্যাক্টর? যে আপনি রাজনৈতিক নেতা হন অথবা আপনি ভিন্ন পার্সোনালিটির একটা মানুষ হন, আপনাকে জনগণ ভিন্নভাবে মূল্যায়ন করবে। তার কারণ রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে কাজটা করেছে, অরাজনৈতিক ব্যক্তিগুলাও সেখানে গিয়ে কিন্তু একই কাজ করলো। তাহলে এখানে রাজনৈতিকভাবে সাংগঠনিক প্রতীকটা খুব কি বেশি গুরুত্ব পাবে যারা স্বতন্ত্র হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করবে? তাদের দীর্ঘদিনের রাজনীতি এবং নেতৃত্ব জনগণের কাছে কি তাদের একটা জায়গা নাই বলে মনে করছেন? সেটা কি প্রভাব পড়বে না সংগঠনের উপরে? জি, ধন্যবাদ। আপনি বিশাল একটা ক্যানভাস কিন্তু এখানে খুলেছেন। আপনি বলেছেন যে পিতা মাতা তারা সন্তানকে আন্দোলনের মাঠে পানি সরবরাহ করেছে, খাবার সরবরাহ করেছে, এবং তারা মানে পিতামাতা তাদেরকে আশীর্বাদ করে বলেছে যে ঠিক আছে, তুমি গণতন্ত্র মুক্তির জন্য কাজ করো, তোমাকে আল্লাহর পথে ছেড়ে দিলাম। এটা, এই যে এই আকাঙ্ক্ষাটা মানে কেন আসলো? আকাঙ্ক্ষাটা আসলো এই জন্য যে একটি ফ্যাসিস্ট সরকার, একটি দানব সরকার বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের যে অধিকার হরণ করে একটা দুর্বিষহ দুঃশাসন এবং আয়নাঘরের মতো ঘর করে নির্যাতন করা হয়েছে। এই সমস্ত জিনিসের প্রতি যে মানুষের মানে তীব্র ঘৃণা, সেই তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে আন্দোলন করা হয়েছে। এবং আমরা ছাত্র জনতা এবং রাজনৈতিক দল, বিশেষ করে বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে তাদের ভূমিকাটা বৃহত্তর থাকার দরকার ছিল, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ঠিক সেই ভূমিকাটাই পালন করেছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে, মানে আমাদের যে অবস্থান থেকে আমরা জনগণের পক্ষে সেই কাজগুলি করেছি। এবারে আসুন দল গঠন করা। ওই যে মাটি সন্তানকে গণতন্ত্র মুক্তির জন্য কাজ করেছে, ওই মাটি কিন্তু আবার তার সন্তানটির লেখাপড়ার কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আবার ওখান থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছে। এরকম বহু নজির আছে। ফলে
আন্দোলন সংগ্রামে শরিক হওয়া আর একটি দল গঠন করে সেটাকে পরিচালনা করা, এই দুইটা জিনিস কিন্তু কজন ফিরলো সেই ভিন্ন। আন্দোলনের আপনি ছাত্রছাত্রীরা কয়জন ফিরলো? আজকে যদি আপনি দেখেন, তাহলে এই যে আপনার কথাতেই তো বললেন যে বৃহৎ একটা জনসমর্থন ছিল এই দলটির প্রতি, কিন্তু আজকে সেই দল মানে সেই সমর্থনটা নেই। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রতি ছিল, কিন্তু তারা তো ফিরে গেল না সেখানে, তারা তো দল গঠন করে ফেললো। দল গঠন তাহলে করে। তাকে তো এখন সাধারণ মানুষ পার্টি হিসাবে, পার্টির নেতা হিসাবে তাদেরকে মূল্যায়ন করছে। কিন্তু তারা তো একটা প্রেসার গ্রুপ হিসাবে, যদি আসলে তারা যদি ফিরে যেত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে তাদের যে মূল্যায়নটা হতো পার্টি গঠন করার পরে, নিশ্চয়ই আমি যদি এটা খুব এলাবোরেটলি আলোচনা না করি, তাহলে তো তাদের এই গ্রহণযোগ্যতা তো আকাশচুম্বী থাক। আমি ওই জায়গায় আসতে চাচ্ছিলাম, এই জন্যই বললাম যে তার সন্তানটিকে মানে এই পার্টি গঠনের পক্ষে কিন্তু তার ওই মা ওই বাবা রায় দেয়নি। তারপরেও আমাদের হয়তো প্রয়োজনও ছিল, অথবা এই সন্তানটি একটা বুঝে অথবা না বুঝে অথবা চিন্তা করেছিল যে আধুনিক একটা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারা আমাদের দলটা গঠন করব। এই দল গঠন করার ফলে তাদের অনেকেই আবার মানে ভালো কাজ করেছে, আবার অনেকেই মানে সেই ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত দুর্নীতির মানে রাস্তা দেখানো ছিল সেই পথে অনেকে হেঁটেছে, ফলে বিতর্কিত হয়ে পড়েছে এই দলটি। এবং খুব স্বাভাবিক কারণে যাদের রাজনৈতিক মানে ম্যাচুরিটি যদি না থাকে, রাজনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, সুতরাং পথ হারার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি বিতর্কিত শব্দটাকে ব্যবহার করলেন, আমি যদি এইভাবে দেখি, সত্যিকার অর্থে আন্দোলনের সর্বশেষ যে অবস্থানটা ছিল এবং যে প্রতিশ্রুতিগুলা আন্দোলন পরবর্তী সময়ে দেয়া হলো, আমরা সাধারণ মানুষ হিসাবেও আমরা কিন্তু চেয়েছি যে শেখ হাসিনা তার একনায়কোচিত আচরণের কারণে তার বিচার হওয়া উচিত, তার স্বৈর শাসক হিসাবে তার বিচার হওয়া উচিত, অফকোর্স বিচার হওয়া উচিত। তার যে পারিষদ বর্গ, তার যে এমপি এবং মন্ত্রীরা যেভাবে অবৈধ টাকার মালিক হয়েছে, অবশ্যই এই সমস্ত টাকা পয়সাগুলোকে অবৈধ ঘোষণা করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া উচিত ছিল। আমরা এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আপনি একটা মেহেরপুর কনস্টিটিউয়েন্সির, আপনি নিজে একজন ক্যান্ডিডেট, সামনে আপনি বিএনপির ক্যান্ডিডেট হিসাবে আপনি প্রত্যাশা করছেন যে দল আপনাকে মনোনীত যদি করে আপনি নির্বাচন করবেন। আপনি তো সেখানে বলবেন, আপনার এসিআরই তো তুলে ধরবেন জনগণের কাছে গিয়ে। আমি জাকির হোসেন, আমি কোনোদিন জনপ্রতিনিধি হইনি, আমার এই পার্সোনালিটি, আমার এই শিক্ষা, আমার এই অর্থনীতি, সামাজিক মর্যাদার প্রশ্নে, আপনাদের সম্মান দেখানোর প্রশ্নে, নিজে সম্মান পাওয়ার প্রশ্নে আমি এইভাবে চলেছি আমার জীবনের এতটি বছর। আমি আপনাদের কাছে এসেছি প্রতিনিধিত্ব করার জন্য, আপনি তো বলবেন। আমি সেই কারণেই বলছি যে এখানে নির্বাচনের পার্টি যেমন একটা ব্যাপার, নেতা বিভিন্ন দলের একটা পরিচ্ছন্ন নেতাও কিন্তু একটা ফ্যাক্টর। আমি এই যা বাস্তবতায় একজন স্বতন্ত্র নেতারও কিন্তু এখন খুব গুরুত্ব আছে, আমি এটা বোঝাতে চাচ্ছি। সেই জায়গায় আমি আসছি, স্বতন্ত্র নেতার প্রয়োজন আছে এবং আপনার হলো তারা নির্বাচন করার অধিকারও আছে এবং জয়লাভ করার অধিকারও আছে, সবই ঠিক আছে। কিন্তু একজন স্বতন্ত্র মানুষ আর একজন দল থেকে ছেড়ে যে নমিনেশন পেলাম না, সুতরাং আমি স্বতন্ত্র নির্বাচন করবো, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, থাকতে পারে না। এই পার্থক্যের জায়গায় থেকে আমি বলেছি যে দল থেকে যদি ছেড়ে গিয়ে কেউ স্বতন্ত্র, এমনি সমাজে আমরা থাকতেই পারি, সমাজে খুব প্রতিষ্ঠিত একজন মানুষ আছে, জনদরদী একজন মানুষ আছে, জনসেবা করার মতো মানসিকতা নিয়ে একজন নেতা তৈরি হয়েছে, সে কোনো দল করে না, সে স্বতন্ত্র নির্বাচন করতেই পারে এবং সে জয়লাভও করতে পারে, তার বিষয়টি। এবং আমি একজন দলকে প্রতিনিধিত্ব করি, কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে আমি যখন নির্বাচন করব তখন এই বিষয়টি ভিন্ন জায়গায়। আপনি আরেকটা বলেছিলেন যে আমাদের আরেকটা কি প্রশ্ন ছিল? প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ আসলে ব্যক্তিকেও প্রাধান্য দেবে, বিশেষ করে এবারকার নির্বাচনে। হ্যাঁ, ব্যক্তি একটা ফ্যাক্টর, তার কারণ সে জায়গায় আসি যে আপনি বলেছিলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে আচরণের কারণে তাদের বিচার হওয়ার দরকার। জি জি, রাইট। তো বিচার কার্যক্রম অলরেডি চলছে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে ফ্যাসিবাদী কায়েম করার স্বার্থে
গণতন্ত্রের বা রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলি ধ্বংস করা ছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, সবকিছু ধ্বংস ছিল। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যতটুকু করার দরকার হয়তো সেই পর্যায়ে যাচ্ছে না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে মানে বিচার কার্যক্রম সেগুলি চলছে বেশিরভাগই এবং হত্যা মামলা। এবং এইটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে যে যে বিচারগুলি চলছে বা হবে এরপরেও যে বিচার কার্যক্রম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থনে যদি ক্ষমতায় আসি তাহলে সেই বিচারগুলি কিন্তু আমরা করব। সুতরাং এটা একদিনে তো আপনি আশা করতে না, পারেন না। কিন্তু আপনি যে মামলাগুলো দিলেন সেই মামলাগুলো তো সবই হত্যা মামলা। আপনি তাদের যে হ্যাঁ। অর্থ তছরূপা, তাদের যে দেশ থেকে বাইরে যে টাকা পাচার করলো, অবৈধ টাকার মালিক হলো। আমি আমার মেহেরপুরের যিনি মন্ত্রী ছিলেন তিনার পূর্বের অবস্থা এবং মন্ত্রী থাকা পর্যন্ত শেষ দিন পর্যন্ত তার অর্থনৈতিক অবস্থা, এটা মেহেরপুরের মানুষ সবাই জানে। তাহলে যদি তার বিচার আপনি না করতে পারেন, আপনি তাকে মার্ডার কেসের আসামি করেছেন। আপনি তো তার অর্থ, যেটা মানুষের আকাঙ্ক্ষা ছিল এই অবৈধ অর্থ অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে যেতে হবে, জি। যায়নি তো কাউরের, আমি সেটা বলছি। তাহলে অর্থনৈতিক স্খলন সাধারণ মানুষ কিন্তু মারাত্মকভাবে রিসিভ করেছে আপনার এই 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 আন্দোলন পরবর্তী সময়ে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর উপরেই যে ক্লেমটা ছিল, আমি এটা আপনাকে একটু আগেই বললাম, সেটা কিন্তু অরাজনৈতিক যারা ছিলেন তারাও রাষ্ট্র ক্ষমতায় এসে তিনারাও বিতর্কিত হলেন। তাহলে আলটিমেট পরিচ্ছন্ন একজন মানুষ আমরা কিন্তু পাচ্ছি না, জনগণ কিন্তু আসলে পাচ্ছে না। যোগ্য প্রার্থী আন্দোলনও একটা সময় এদেশে কিন্তু অনেক হয়েছে, সেই যোগ্য প্রার্থী আন্দোলনও সফল হয়নি। তাহলে আলটিমেট কিন্তু এখন মানুষের কাছে শুধুমাত্র রাজনৈতিক দলই মুখ্য না, আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাকে। জি। এখানে আপনার মানে আবারও বিচারের বিষয়টা নিয়ে আপনার কাছে বলতে চাই যে যেমন ধরেন প্রায় তো মানে ১,৫০০-এর মতো মানুষ নিহত হয়েছে এবং সেটারও তালিকা হয়নি। এবং আপনার প্রায় ৩০,০০০ পঙ্গু হয়েছে অথবা আহত হয়েছে এবং তারা বিভিন্নভাবে মানবতার জীবনযাপন করছে। ওই মানুষগুলোর এখনো কষ্ট আছে, কিন্তু এখনো কষ্ট আছে। তাদের ব্যাপারে কিছুই করা হয়নি। তো সেই হিসাবে আপনি বললেন যে মানে হত্যার মামলা জি হয়েছে, জি। সেই হিসাবে ওই সময়টাকে এইটাকে প্রায়োরিটি মানে পাচ্ছিল। এই মানুষগুলি হত্যার বিচার করাটা সবার আগে প্রয়োজন বলে মনে হয়েছিল, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার হয়তো সেই কাজে গিয়েছে। আমি যদিও তত্ত্বাবধায়ক সরকারের কেউ নই, সুতরাং ব্যাখ্যাটা আমি দিতে পারি না, সেই জায়গায় গিয়েছে আমার ধারণা। আমরা এটাকে তত্ত্বাবধায়ক আচ্ছা, সরকার বলছি মানে না, তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা তার মানে এই নয় যে হত্যার বিচার করার পরেও তার যে দুর্নীতির বিচার করা যাবে না, এটা তো না। দুর্নীতির বিচার পর্যায়ক্রমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাইরে পাচার করা, সেই দুর্নীতি মানে টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তাদের যে পাহাড় জমিয়েছে বাংলাদেশের মানে ভিতরে বা বাইরে যেখানে যে পাহাড় জমিয়েছেন, তারা যখন খুনের আসামি হবেন অথবা অন্য বড় দুর্নীতির আসামি হবেন তখন তাদের এই সম্পদগুলি বাজেয়াপ্ত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সংসদে যেতে পারি আর না পারি আমি মানে জানি না, আমি মনোনয়ন পাই আর না পাই জানি না, তবে আমি এটাকে সমর্থন করি যে শুধু হত্যার বিচার হলেই হবে না, তার যে সম্পদ অবৈধ পথে যে সম্পদ অর্জিত হয়েছে এই সম্পদগুলি অবশ্যই বাজেয়াপ্ত করে অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে মানে জমাদানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে, মানুষের যে বিশাল ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলি যেন সাধন করা হয়, এই পক্ষে কিন্তু আমার ব্যক্তিগত আপনার একটা ভূমিকা হ্যাঁ থাকবে। ভূমিকা থাকবে। কিন্তু জাকির হোসেন জনাব, ইয়েতে আমি সংবাদকর্মী হিসেবে, গণমাধ্যমের মানুষ হিসেবে যে মাঠে থাকি, পিপুলের পারসেপশনটা কি জানেন? পারসেপশনটা হচ্ছে এরকম যে রাজনীতিতে হত্যা খুব মানে এক ধরনের নিত্য ও দিনের, আপনি সমস্ত রেজিম গুলাতেই আপনি হত্যা দেখবেন প্রত্যেকটা ইয়েতে। মানুষ কিন্তু এটাতে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মানুষের কাছে সবচেয়ে, সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় যে দাবিটা, যে দুর্নীতির কারণে রাজনীতি দুর্বৃত্তায়িত হয়েছে,
অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে যে রাজনীতি দুর্বৃত্ত হলো, দুর্বৃত্ত সৃষ্টি করলো এই অর্থ, সেই জায়গাটায় যদি আপনি হাত না দিতে পারেন, আপনি হত্যার রাজনীতি বন্ধ বা হত্যার বিচার করে আপনি পিপুলকে সন্তুষ্ট করতে পারবেন না। তাদের দাবি অবশ্যই আপনাকে অর্থনৈতিক যে দুর্বৃত্তায়ন, এইটাকে টুটি চেপে ধরতে হবে এবং এই নির্বাচনে কালো টাকা পেশি শক্তি, সেটাকে বন্ধ করতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের একটা ভালো অ্যাটমসফিয়ার আপনাকে তৈরি করতে হবে। এই দাবিগুলা কিন্তু সাধারণ মানুষের, এবং একটা সুশাসনের প্রশ্ন তাদের জড়িত, যেন আমি কোর্টে গিয়ে আমি আমার আইনের শাসনের প্রশ্নটা এমন থাকবে আমি যেন বিচার প্রার্থী হিসাবে বিচার পাই। এই জায়গাগুলো কি আসলে হচ্ছে ঠিক? না, এটা তো আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো এখনো আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের তো এই জায়গাগুলিকে সংস্কার করা বা এই জায়গাগুলিকে অ্যাডজাস্ট করার মতো বৃহৎ পরিসর, সেই পরিসর তো তাদের কিন্তু পক্ষে আপনার নাই। আইন শৃঙ্খলা, তাদের আইন শৃঙ্খলা তো ধ্বংস হয়ে গেছে। সেই হ্যাঁ, আইন শৃঙ্খলা তো একদিনে ফিরে আসা সম্ভব তাহলে না। আপনি এই এই আইন আপনি শৃঙ্খলা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নির্বাচন করবে? গত পরশুদিন নুরুল হক নূর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাংলাদেশের প্রায় জায়গায় মব কালচার চলছে। এই সরকার যদি আসলে এইগুলা নিয়ন্ত্রণ করতে না পারেন, অনেকে বলছেন তিনাদের সৃষ্টি করা, যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, এ ধরনের কথাও বিশেষজ্ঞরা বলছেন। তাহলে এই বাস্তবতায় আপনার নির্বাচন আদৌ হবে কিনা, শুধু বিএনপির নেতৃবৃন্দই বলছেন যে অবশ্যই এদেশে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। আপনি তাহলে এই বাস্তবতায় নির্বাচনের যে সন্দেহ, সেগুলা যদি থাকে, তাহলে কি কারণে আছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। জি। দেখুন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্যে একটি সরকার গঠন করা। এইটার জন্যই তো দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে, জি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। সুতরাং নির্বাচনটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনকে বাইরে রেখে তো আপনি করতে পারবেন না, কোনো কিছু হবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেট দেওয়া নেই। যদিও জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে একটা তৈরি হয়েছে যে না, এরা সবকিছুই করতে পারে, কিন্তু সবকিছু করতে পেলে ওই যে একটু আগেই বলেছি যে সকল ইনস্টিটিউশন তো ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশন দিয়ে আপনি সব জায়গায় সবকিছু করতে পারবেন না। এই জন্য আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারটার জন্য তারা করছেন যতটুকু পারছেন। বিচারের পাশাপাশি এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পদক্ষেপগুলি গ্রহণ করা। এখন আসুন, আমাদের জনাব নুরুল হক নূর সাহেব, উনি অবশ্যই ইনজিউর্ড হয়েছেন। আমরা অত্যন্ত দ্রুততম সময়ে তার সুস্থতা কামনা করছি। এবং এগুলির প্রেক্ষাপটে বিভিন্ন রকমের ষড়যন্ত্র তো আছেই। সেই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা তো করতে হবে সরকারকে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা তো নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তো লড়াই সংগ্রাম আমরা করেছি। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে যেন আমরা যেতে পারি, সেজন্য আমরা সকলকে সতর্ক দৃষ্টিতে থাকতে হবে। এবং আমরা মনে করি সরকারের এই নির্বাচনটাকে এই মুহূর্তে প্রায়োরিটি দিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে প্রতিষ্ঠিত করা, সেভাবে গড়ে তোলা, যাতে করে তারা নির্বাচন দিতে পারে। এবং এবারে আসেন যে এই যে দুর্বৃত্তায়নের কথা বললেন, অর্থনৈতিক যে দুর্বৃত্তায়ন হয়েছে, যার মাধ্যমে আমাদের দেশটা আজকে একটা ফোকলা দেশে পরিণত হয়েছে। তো এই দুর্বৃত্তায়নের জন্য আপনার যদি ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই একটি নির্বাচিত সরকার দরকার হবে। এবং সেই নির্বাচিত সরকার আমি তো আগেই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা, যে শুধু হত্যার বিচার হলেই হবে না, সে যে কালো টাকার পাহাড় জমে তুলেছে। আপনি আমাদের মন্ত্রীর কথা বললেন, মেহেরপুরের মন্ত্রীর কথা বললেন। শুধু একজন মন্ত্রী কেন, না, আমি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলছি, সেই হিসাবে সারা বাংলাদেশেই এই অবস্থা তৈরি হয়েছে। সুতরাং সমস্ত জায়গায় আমাদের বিচার হবে। এবং সেখানে মেহেরপুরের মন্ত্রী মহোদয়, উনি উনি যে বিচার যে ধরনের দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন, আপনি যে আগে বলেছেন যে দেশের মানুষ সবাই জানে তার কি ছিল, তার পিতার সম্পদ কি ছিল। অত তিনি একজন সাধারণ শিক্ষক ছিলেন। সেই অবস্থায় থেকে কিভাবে এত টাকা উপার্জন করলেন? নিশ্চয়ই অবৈধ পথে উপার্জন করছেন। শুধু তাই না, এটা যেমন অবৈধ পথে তাদের রোজগার আছে, এই এই রেজিম বদলের পরে
অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছরের মধ্যে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে এবং নতুন দল, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে। তারাও কিন্তু অর্থনৈতিকভাবে তাদেরও স্খলন ঘটেছে, সরকার সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায় থেকে। এগুলো কিন্তু পিপুল দেখেছে, পিপুল কিন্তু এটা দেখছে। এই জন্যেই আমি বললাম যে পিপুলের কাছে অর্থনৈতিক দুর্বৃত্তায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হত্যার বিচারের চেয়ে যে অর্থনৈতিক দুর্বৃত্তের সাথে যারা যুক্ত। এবং আপনি দেখবেন এই বছর এবারও নির্বাচনে এই যারা অর্থনৈতিকভাবে দুর্বৃত্তায়নের সাথে যুক্ত ছিল তাদেরও বিপদ হবে ভোট পাওয়ার ক্ষেত্রে। তারা যদি কেউ ক্যান্ডিডেট হয়, আপনার দল যদি আসলে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তাদের নির্বাচিত প্রতিনিধির নমিনেশন যদি আসলে ঠিক মতো না দেয়, তাহলে তার প্রভাব পড়বে এখানে। আমি একটু এই আপনাকে ব্যক্তিগতভাবে এখানে ইয়ে করি, যেহেতু আপনি ক্যান্ডিডেট, মেহেরপুরে জনগণ আপনাকে কি কারণে ভোট দেবে যদি একটু বলেন, আমরা প্রায় শেষের দিকে চলে জি। আসছি। আপনি যথার্থই বলেছেন, মানুষ কিন্তু দুর্নীতি কখনোই পছন্দ করে না, জি। এবং যারা দুর্নীতি করে তাদেরকে ঘৃণা করে। এই উপলব্ধি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ আমার দল, কিন্তু ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন, ঘোষণা করেছেন তারা ক্লিন ইমেজের প্রার্থী তারা মানে জনগণের সামনে উপহার দিবেন। এবং যাদের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলদারিত্ব এইগুলির অভিযোগ নাই, তাদেরকেই নমিনেশন দেওয়া হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই কথা কিন্তু বলেছেন যে আসন্ন নির্বাচনটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে। কেন? আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল যখন নেই, তখন তো অবশ্যই আমাদের সহজে বৈতরণী পার হওয়ার কথা। তারপরেও চ্যালেঞ্জিং একটা নির্বাচনের কথা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য যে মানুষ দুর্নীতিবাজদের পছন্দ করে না। সুতরাং এই দুর্নীতিবাজদের বাদ দিয়ে আমাদের মানে ভালো নির্বাচনী প্রার্থী খুঁজে বের করে জনগণের সামনে উপহার দিতে হবে। তাহলে যে এই দুর্নীতিবাজরা তারা কি বসে থাকবে? তারা হয়তোবা এটার বিরুদ্ধেও নানা রকমের ষড়যন্ত্র করতে পারে। সুতরাং ভিতরে এবং বাহিরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র আসার সম্ভাবনা আছে। এজন্যই বলা হয়েছে যে এই নির্বাচনটি অত্যন্ত কঠিন নির্বাচন হবে। এখন আসুন আমার ব্যক্তিগতভাবে যে কথাটি বলেছেন, মেহেরপুরের মানুষ নতুন একজন প্রার্থী চাই। এবং আপনি দীর্ঘদিন আমি মেহেরপুরের মানুষের খুব রুট লেভেলে থেকে কাজ করার, সামাজিকভাবে কাজ করার সুযোগ করেছি। এবং এটা নিজের সম্বন্ধে নিজে মানে বলা ঠিক নয়, তারপরেও কোথাও মেহেরপুরের মানুষের কাছ থেকে একটি অভিযোগ খুঁজে পাবেন না যে আমি কোনো জায়গায় দুর্নীতির সাথে জড়িত আছি, আমি কোনো কারোর অন্যায়ভাবে, অন্যায় পথে কারোর জমি জায়গা দখল করেছি, অথবা আমি বিচার সালিসি এগুলি ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছি, আমি পুলিশ দিয়ে কাউকে হয়রানি করেছি, অথবা অন্য কোনোভাবে আমার পেশি শক্তি প্রয়োগ করে কারোর উপরে বল প্রয়োগ করে তাকে বিভিন্নভাবে মানে শাস্তি না বিভিন্নভাবে নির্যাতন করেছে। এই ধরনের কোনো রকমের অভিযোগ অন্তত আমার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই। তাহলে আপনি যে কথাটি বললেন যে মানুষ কিন্তু এমন একজন প্রার্থী খুঁজছে, শুধু মেহেরপুর বলে নাই, সারা বাংলাদেশের, যেহেতু একটা ফ্যাসিবাদের পতন ঘটেছে, যেহেতু দুর্নীতির একটা পতন ঘটেছে, সুতরাং এই দুর্নীতি আর তারা দেখতে চায় না। তো সুতরাং আমি মনে করি সেই বিচার বিশ্লেষণ করে মানুষের প্রত্যাশা পূরণ করার মতো যে যোগ্যতা থাকার দরকার, আমার ধারণা যে আমি সেই যোগ্যতাটুকু অর্জন করেছি, এবং সেই সাহস শক্তি আমার হৃদয়ে আমি লালন করি, আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণের জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাকে আজকে যে অবস্থায় আপনি দেখবেন, এই যে মন্ত্রীর কথা বললেন যে মন্ত্রীর মানে গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছেন, আমি যদি 5 বছর পরে এমপি থাকার পরেও আপনার সামনে যদি মুখোমুখি হই, হয়তো আমাকে তেমনই দেখবেন। আমি নিজেকে এই জায়গাটাই রাখতে চাই। দুর্নীতি করে সম্পদের পাহাড় আমার গড়ার দরকার নেই। অন্যের গ্রাস মানে ইয়ে করে কেড়ে নিয়ে আমি নিজের
ভুগিয়ে করতে চাই না। তো আমি সামাজিকভাবে অনেকগুলি বিষয় চিন্তা ভাবনা করি যে সরকারিভাবে অনেক কার্যক্রম তো পরিচালিত হবেই জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য, তারপরে জনগণটা কি চাই, তাদের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত সুবিধা অসুবিধা কোনগুলি চাই প্রয়োজন, এই ব্যক্তিগত সুবিধা অসুবিধার জায়গাগুলিও আমি সেগুলি ধারণ করি, লালন করি, এবং আমি যদি জনগণের ভোটে তাদের নেতা নির্বাচিত হই, তাদের এমপি যদি নির্বাচিত হই, তাহলে অবশ্যই সেই কাজগুলি আপনি করার করবেন। চেষ্টা করব। ইয়েতে আপনি এই বিএনপির রাজনীতির সাথে যুক্ত কতদিন? দেখুন, আমি যেহেতু একজন পেশাজীবী মানুষ, আমি ছাত্র অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 90-এর আন্দোলনে, আপনিও ছিলেন, এবং সেই 90-এর আন্দোলনে কিন্তু আমি ঢাকা থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যুক্ত ছিলেন। ছিলাম। আচ্ছা। পরবর্তী পর্যায়ে যখন শিক্ষকতা পেশায় এসেছি, শিক্ষকতা পেশাকেই আমি ধারণ করেছি, এবং কিভাবে সুন্দর একটি জাতি গঠন করা যায় তার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমার যে পেশাটা ছিল এটি হলো বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এই বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের বঞ্চনার শেষ নেই, লাঞ্ছনার শেষ নেই, তাদের চাকরির নিরাপত্তা নেই, আজকে পর্যন্ত নেই, তাদের সামাজিক মর্যাদা প্রায় ভুলুণ্ঠিত, তাদের অর্থনৈতিক নিশ্চয়তা নেই, তাদের চাকরি যে কোনো সরকার আসলে সেই সরকারের মনের মতো না হলে তাদের মাধ্যমে যে ম্যানেজিং কমিটি গঠিত হয়, সেই ম্যানেজিং কমিটি ইচ্ছা করলে যে কোনো সময় তাকে চাকরিচ্যুত করতে পারে। তো সুতরাং এই ব্যাপারগুলি যখন আমার হৃদয়কে খুব ক্ষত বিক্ষত করে তুললো, তখন আমি দেখলাম যে না, শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষার মূল চাবিকাঠি হলো শিক্ষক। তাহলে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। সেজন্য আমি পরবর্তী পর্যায়ে শিক্ষক আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি, এবং 1991 সাল থেকে কিন্তু আমি শিক্ষকতা গ্রহণ করার পরে 1994 সাল থেকে বলা চলে আমি শিক্ষক আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছি। ইতিমধ্যে আমরা শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনে অনেক কাজ করেছি। বিশেষ করে আপনি জানেন যে একজন শিক্ষক যখন অবসর গ্রহণ করত, সেই সময় সে চোখে অন্ধকার দেখত। সে জানতো না যে আমি এই যে আজকে বিদায় নিয়ে যাচ্ছি, আমার বাড়িতে গেলে আমার চুলো জ্বলবে কিনা, আমার চাউল আছে কিনা, এরকম একটা দুরবস্থার মধ্যে ছিল। সেই দুরবস্থার মধ্যে থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে উনি যখন 2001 সালে সরকার গঠন করলেন, সেই 2001 সালে ওনার মাধ্যমে আমরা অবসর সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছি। এই অবসর সুবিধার ব্যবস্থা ফলে আজকে লক্ষ লক্ষ শিক্ষক যখন অবসরে যায়, তারা অন্তত 20 লাখ টাকা, কেউ 30 লাখ টাকা, স্কেল অনুসারে কেউ 40 লক্ষ টাকাও পাচ্ছে। অর্থাৎ মোটামুটি তার একটা ভবিষ্যৎটা নিশ্চয়তা না হলেও, নিশ্চিত ভবিষ্যৎ না হলেও, সে যেন চোখে অন্ধকার না দেখে তার একটা ব্যবস্থা করতে আমরা পেরেছি। তো এর ফলে কি হয়েছে, এর ফলে সেই শিক্ষকটাও এখন কিন্তু তার কাজ ভালো মতো করার সুযোগ পেয়েছে, স্কোপ হয়েছে যে না, আমি আমার ভবিষ্যৎ যেহেতু এখানে আছে, সুতরাং আমি এখান থেকে শিক্ষকতা করে জীবনটা কাটিয়ে দেব জাতি গঠনের করার জন্য। কিন্তু এখনো অসমাপ্ত অনেক তাদের দাবি দেওয়া, শিক্ষকদের দাবি দেওয়া রয়েছে চাকরি জাতীয়করণ পর্যন্ত। আপনি একজন শিক্ষক নেতা হিসাবে অবশ্যই আপনি এই শিক্ষকরা নিদারুণ কষ্টে থাকবে, এটার বিপরীতে অবশ্যই আপনাকে এবারে আসুন রাজনীতির পথ চলাটা, আমি ওইখান থেকে আসতে চাচ্ছিলাম এই জন্য। বিশেষ করে আমি মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসা মিলে, এবং বাংলাদেশের প্রায় 98% শিক্ষা ব্যবস্থা এই মাধ্যমিক পর্যায়ে এই বেসরকারি ভাবে পরিচালিত হয়। ঠিক আছে? তো এই বেসরকারি শিক্ষকদের ভাগ্য আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাগ্য অনেকটা একই সুতায় গাঁথা হয়ে গেছে। যদি বলেন যে কেন, তাহলে দেখেন, আমাদের শিক্ষকদের একসময় নিয়মিত বেতন ছিল না, বেতন সিস্টেমই ছিল না। সেই বেতন কাঠামোর মধ্যে কে নিয়ে আসলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে আসলেন। 1980 সালে তিনি প্রথম রাষ্ট্রীয় কোষাগার থেকে শিক্ষকদের বেতন দিতে হবে এমপিওভুক্ত করলেন, এবং 50% বেতন তিনি প্রথম চালু করলেন। পরবর্তী পর্যায়ে যে কথা বললাম, অবসর সুবিধা উনি দিয়েছেন, এবং আজকে কিন্তু আমরা শতভাগ বেতন শিক্ষকরা পাচ্ছে। এই শতভাগ বেতনের মধ্যে 70% বেতন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাকি 20% বেতন দিয়েছেন এরশাদ সরকার, এবং বাকি 10% দিয়েছেন মাত্র
আওয়ামী লীগ সরকার। তার মানে বাংলাদেশের যে শিক্ষকদের যে উৎসব ভাতা ছিল না, সেই উৎসব ভাতাও বেগম খালেদা জিয়া দিয়েছেন। তার তাহলে আমরা বুঝতাম, আমি যখন বুঝলাম যে এই দলটি শুধু মানে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, এই দলটি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করেন, এবং এই দলটি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের ভাগ্য উন্নয়নের কাজ করে। এই জায়গায় আপনাকে একটা তো প্রশ্ন করতেই চাই, জি, সেটা হলো আপনি শিক্ষকদের নেতা, আপনি শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ ভেবেছেন, কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। সরকার, আপনার সরকার যখন ছিল তখন তাদের ভাগ্য উন্নয়নের যথেষ্ট কিছু উন্নতি হয়েছে, কিন্তু একজন শিক্ষক নেতা হিসাবে আপনি যেভাবে খুব পজিটিভলি শিক্ষকদের জীবন মানের কথা ভাবলেন, যারা এই শিক্ষকতার পেশাকে যারা কুলুষিত করলো মানে মারাত্মকভাবে, তাদের বিপরীতে আপনি কতটুকু দাঁড়াতে পারলেন? উদাহরণ হিসাবে আপনাকে যদি বলি, মেহেরপুরে অন্তত 50 জন শিক্ষক দেখাতে পারবো দাদা, যারা ভুয়া সার্টিফিকেটে চাকরি করছে এখনো। আপনাকে দেখাতে পারবো এখনো ভুয়া সার্টিফিকেটে চাকরি করার নিমিত্তে একটা মহিলা শিক্ষক, সে জেলখানায় আছে এখনো। এবং এই যে ভুয়া 4টা মামলা হয়েছে আপনার বসিবাড়ি স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে, আবুল কালামের বিরুদ্ধে 4টা মামলা দুদক করেছে। এই যে অব্যবস্থাপনা, আপনি শিক্ষক নেতা হিসাবে তো এর দায়িত্ব আপনাকেও নিতে হবে, যে আপনি যদি এর বিপরীতে শিক্ষকদের পজিটিভ জায়গাগুলোকে দেখার জন্য যে কাজটা করলেন, এই যে শিক্ষকতার নামে যে দুর্নীতিগুলা করলেন, তার বিপরীতেও তো আপনাকে দাঁড়াতে হবে। এবং মেহেরপুরে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ব্যত্যয় আছে অনেক। আপনার কি কোনো পদক্ষেপ আছে? আচ্ছা, আসি আপনার এই জায়গাটায় আসি। আপনি যে কথাটা বলেছিলেন আমার ওই শেষ হয়নি। তো আমি যখন দেখলাম যে এই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের কাজ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে, আমি যখন দেখলাম শুধু তাই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় যতটুকু সংস্কার এসছে, যতটুকু সুফল এসছে, তার সবকিছুই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে করা হয়েছে। আপনি যদি বলেন এই যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, এজন্য মানুষ যেন যার ভোট দিয়ে তার নির্বাচিত প্রার্থীকে জয়লাভ করাতে পারে, যা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রচলন করা, এটা কে করেছে? এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। এই আলোচনাটা অনেক, আচ্ছা, এটা তো তত্ত্বাবধায়ক আপনি সরকার তো বহুদলীয় মানে গণতন্ত্রের কথা বলি, সংসদীয় পদ্ধতির কথা বলি, সবগুলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। সুতরাং এই দলটি মানে আমার যে ছাত্র অবস্থায় যে দলকে আমি বিলং করতাম, আমি দেখলাম যে সেই দলটি আসলে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে। সেই লক্ষ্য নিয়েই আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত নিজেকে হয়েছে। মানে সম্পৃক্ত হয়েছে, এটা আমি পরিষ্কার করে বলতে চাই। এবারে আসুন যে আমাদের সমাজ ব্যবস্থাটা, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারের সময়, মানে টোটাল সমাজ ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছে, এবং সেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাও তার বাইরে না, সেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চলেছে। তো এই সুযোগে বিভিন্নভাবে জাল সনদ বলেন অথবা অন্য কোনো উপায়ে বলেন, মানে অর্থের বিনিময়ে অথবা দলীয় কারণের বিনিময়ে অনেকে চাকরি পেয়েছেন। এক, শুধু চাকরি পেয়েছেন ভালো কথা, চাকরি পাওয়ার পরে যখনই তার সামনে সুযোগ এসছে, তখন সে কিন্তু দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে সরকারি অনেক সুযোগ সুবিধা প্রতিষ্ঠানে আসলে সেগুলি, এবং মানে প্রতিষ্ঠানের যে অর্জিত আয় সেগুলি লোপাট করেছেন। এই সুযোগগুলি পেয়েছেন, কেন পেয়েছেন? কারণ তার বিচার করার মতো কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং এই সুযোগে তারা, আপনি মানে মানে কয়েকটা উদাহরণ দিলেন আপনার মেহেরপুরে, শুধু মেহেরপুর কেন, সারা বাংলাদেশে এই ধরনের উদাহরণ আমরা আছে। কেন্দ্রীয় কিন্তু রাজনীতির কর্মসূচিতে কি আপনাদের এই ব্যাপারে কোনো আমরা কর্মসূচি আছে? মানে আমি এবারে আসি, আমরা তার বিপক্ষে। আচ্ছা, আমরা তার বিপক্ষে, যে সমস্ত শিক্ষকরা এই ধরনের দুর্নীতি করেছেন তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করে বিচার করতে হবে। এক, 2 নম্বর হলো এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে
যে এই দুর্নীতি করার সুযোগ যেন শিক্ষকরা না পায়, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি, আমরা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এই জন্যই বলা হয়েছে যে আমরা শিক্ষকদের চাকরিটা জাতীয়করণ করব। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগ থাকবে না। যখনই জাতীয়করণ হয়ে যাবে তখন কিন্তু প্রতিষ্ঠানে অর্থ থাকবে না। সুতরাং আমরা মনে করি যে এই ক্ষেত্রে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হলে এই শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত শিক্ষকরা তারা দুর্নীতি পরায়ণ হবে, এটি মানে আমাদের কখনো কাম্য না। এটি সমাজের মাথা উঁচু করে, আমি একজন শিক্ষক নেতা হিসেবে হলেও তাদের কথা চিন্তা করলেও আমারও মাথাটা হেট হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। কিন্তু ওই যে বিচার ব্যবস্থা, ওই যে সরকারি যে সুযোগটা, বিচার ব্যবস্থা নেই, সরকার মানে তাদেরকে সুযোগ করে দিয়েছেন। ভোটের তো দরকার নেই, আমার মানে শিক্ষার দরকার নেই, তুমি তোমার মতো চাকরি বাকরি করে যত পারো মানে লোপাট করো, অসুবিধা নেই। সেই অবস্থায় থেকে একজন শিক্ষক নেতা হিসেবে আমাদের কি করণীয় থাকতে পারে? সুযোগ আসতে হবে। তো এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, একদিকে যেমন শিক্ষকদের ভাগ্যের উন্নয়নে, তাদের আর্থিক নিশ্চয়তার জন্য, তাদের সামাজিক মর্যাদা নিশ্চয়তার জন্য যেমনি করে কাজ করবে, তেমনি করে এই অবৈধ, অনৈতিক এবং অন্যায় পথে যে সমস্ত শিক্ষকরা মানে ধাবিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং একজন শিক্ষক নেতা হিসেবে আমি সরকারের কাছে সেই দাবি করবেন। সর্বশেষ প্রশ্ন, মেহেরপুরের এই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনের প্রশ্নে কাকে প্রতিপক্ষ মনে করছেন? মানে প্রার্থিতার প্রতিপক্ষ, যে আপনি যদি দল থেকে নমিনেশন পান তাহলে আরেকটা দল, কোন দল প্রতিপক্ষ হতে পারে? মানে এটা ভোট যুদ্ধে কার সাথে আসলে এই প্রতিযোগিতাটা করতে হবে? সেক্ষেত্রে আমি বাংলাদেশ মানে মেহেরপুরের প্রেক্ষাপটে থেকে দাঁড়িয়ে বলতে পারি এখানে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী যারা থাকবেন তাদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। তবে আমি মনে করি না যে এখানে মেহেরপুরের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে বিশ্বাস করে সবচেয়ে বেশি এবং তাদের ধারণ করে, তাদের লালন করে। সুতরাং খুব বেশি যে মানে কষ্ট হবে বিজয় অর্জন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন নেতাকে, সেটাকে আমি খুব বেশি মনে করি না। তবু মানে নির্বাচনী আমরা যদি সতর্কভাবে মানে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করে তার ওই যে আমরা যেটা আগেই বলেছি, আপনি যেটা বলেছেন যে দুর্নীতিমুক্ত একজন মানুষ, ক্লিন ইমেজের একজন মানুষ এবং সকলের আশা আকাঙ্ক্ষা যিনি বুঝতে পারবেন এরকম একজন মানুষ সে যদি প্রার্থী হয়, এরকম প্রার্থী যদি আমাদের মেহেরপুরে আসে তাহলে আমাদের ওই বাধাটা খুব বেশি বড় বাধা হবে বলে এটা আমি মনে করি না। কারণ মেহেরপুরের মানুষ মানে প্রকৃতিগতভাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে। মেহেরপুরের মানুষ একটি জানেন একটি সীমান্তবর্তী এলাকা এবং এখানে ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের মানে প্রচুর পরিমাণে ভারতের যে আগ্রাসন সেটা আমাদের এখানে বেশি চলে এবং সেখানে আমাদের এখানে ধরেন বিভিন্ন রকমের অবৈধ কার্যক্রম, বিশেষ করে মাদকের যে আমদানি সেটা এখানে হয়তো দেখা যায়। সুতরাং এগুলির বিরুদ্ধে মানুষ সোচ্চার থাকে এবং এগুলির বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া যতবারই ক্ষমতা এসেছে এইগুলির বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম চালিয়েছে। এই জন্য মেহেরপুরের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে। আমরা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও ওনার ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি এবং সারা বাংলাদেশ, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ওনার কোনো বাড়ি নেই। তো সেই আদর্শ যে সে যার প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী জেনেই হোক আমার মনে হয় না খুব বেশি কষ্ট করতে হবে। স্থানীয়ভাবে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের প্রশ্নে কি তাদের সাথে কোনো স্থানীয়ভাবে অ্যালায়েন্স করার সম্ভাবনা আছে বা আছে আপনার? এটা যোগাযোগ হয়েছে তেমন কোন? এটা যখন আপনার নির্বাচন আসবে, যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে এবং প্রার্থী যখন নির্বাচন করবে, এমনি তো আমাদের দলীয় ভাবে কিছুটা তো আছেন। আমরা জানেন যে সমমনা দলগুলি
একসাথে মিলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে, সেই সমমনা দলগুলি তো অবশ্যই সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি। এক, 2 নম্বর হলো যে আমাদের যে 31 দফার মধ্যে কিন্তু এটা বলা আছে রেইনবো বাংলাদেশ গড়ে তোলার জন্য। তার মানে অন্যান্য দলগুলিকেও, তারা ছোট দল হতে পারে জি। কিন্তু ছোট দল হলেও তাদেরকে তাদের মতের মর্যাদা দেওয়া হবে, তাদের সম্মান দেওয়া হবে, এবং তাদের যে গণতান্ত্রিক চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাগুলি যেন প্রকাশ ঘটে এবং সেগুলি যেন বাস্তবায়িত হয়, সেই পথেও আমরা মানে কাজ করে যাব। অনেক সুতরাং ধন্যবাদ আমি মনে করি আপনাকে। যে অন্যান্য ছোট দলগুলি মেহেরপুরে যারা আছে তারাও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেবে। সমর্থন করবে। অনেক ধন্যবাদ জাকির হোসেন। আবারও কোনোদিন আপনাকে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। আমি ধন্যবাদ আপনাকে জানাচ্ছি, ধন্যবাদ আপনার মানে অগণিত দর্শক শ্রোতাকে জানাচ্ছি, এবং আমি আবারও মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জি। অনুষ্ঠান, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং দেশ এবং বিদেশে অগণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ দ্বারা ধারণ করে, লালন করে এবং মানে সমর্থন করে সকল মানে দর্শক শ্রোতাকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আবারও হয়তো আপনাদের সাথে কথা হবে, আর সেই ধন্যবাদ। প্রত্যাশা রেখে শেষ করছি। দর্শক, কথা শুনছিলেন শিক্ষক নেতা, রাজনৈতিক নেতা জনাব জাকির হোসেন। কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, সাংগঠনিক, রাজনৈতিক, মেহেরপুর কনস্টিটিউয়েন্সিতে ওনার নির্বাচন করার ইচ্ছে আছে, সব মিলিয়ে। সামনে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।